প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগ। প্রথমে আসি যে শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগ থেকে তোমার প্রশ্ন কীরকম হবে। শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগ থেকে তোমার বোর্ড পরীক্ষায় 5 নম্বর থাকবে। এখানে তোমাকে কতে কতগুলো বাক্য দিবে, এই বাক্যগুলো থেকে 5টি বাক্য তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। আর অথবা দিয়ে খতে থাকবে হচ্ছে একটি অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটি তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। তোমরা যে কোনো একটি উত্তর করবে, হয় অনুচ্ছেদ অথবা বাক্য শুদ্ধ করবে। শব্দ বাক্যের শুদ্ধ প্রয়োগের মধ্যে আমাদেরকে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে সাধারণত কী ধরনের ভুলগুলো থাকতে পারে। আগে কী ধরনের ভুলগুলো থাকে সেই বিষয়গুলোতে আমি আসছি। প্রথমে যেটা থাকতে পারে, 1 নম্বর বানান ভুল থাকতে পারে, ঠিক আছে। 2 তোমার কি হতে পারে, প্রত্যয়জনিত ভুল থাকতে পারে। 3 কি হতে পারে, বিশেষণজনিত ভুল থাকতে পারে। 4 বাহুল্য দোষ থাকতে পারে। 5 আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যোগ্যতার ভুল, ঠিক আছে। প্রথমে আমরা আসি বানান ভুলের ব্যাপারটি নিয়ে। আমাদেরকে যখন একটা বাক্য দেওয়া হয় তখন আমাকে প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই বাক্যটির মধ্যে কোথাও বানান ভুল আছে কিনা। যদি দেখো যে এখানে বানান ভুল পাচ্ছ, তাহলে তোমাকে বানানটা শুদ্ধ করে দিতে হবে। বানান ভুলের অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে তোমরা বানানের উপর আলাদা একটা টপিকই পড়েছ, আলাদা একটা অধ্যায় আমাদের ছিল বাংলা বানানের নিয়ম। তো সেইখান থেকে মোটামুটি এখানে কাজে লাগবে যে যদি বাক্যের মধ্যে বানান ভুল থাকে সেই বানান ভুলগুলো তোমরা এখানে শুদ্ধ করতে পারবে। বানান ভুলের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সমস্ত শব্দের শেষে ইন প্রত্যয় যুক্ত আছে, মানে দীর্ঘই যুক্ত আছে, সেই সকল শব্দের সঙ্গে যদি তা প্রত্যয় যুক্ত হয় অথবা তয় ব প্রত্যয় যুক্ত হয়, তাহলে কি হবে, এই দীর্ঘইটা রস্যই হয়ে যাবে। যেমন মনে করো আমরা একটা শব্দ এরকম নিতে পারি যে প্রতিযোগী, তার সঙ্গে তুমি যদি তা প্রত্যয় যোগ করো তাহলে সেটা কি হয়ে যায়, এই দীর্ঘইটা রস্যই হয়ে যাবে, অর্থাৎ শব্দটা হয়ে যাবে প্রতিযোগিতা। মন্ত্রিত্ব, মন্ত্রিত্ব একটা শব্দ, লক্ষ্য করো, মন্ত্রী দীর্ঘই, তার সঙ্গে যদি আমরা তয় ব প্রত্যয় নিই তাহলে যে শব্দটা তৈরি হবে সেটা হচ্ছে মন্ত্রিত্ব, রস্যি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সমাসের মাধ্যমেও কিন্তু যদি শব্দ গঠিত হয় তাহলে সমাসের পূর্বপদে যদি দীর্ঘই থাকে সেই দীর্ঘই কিন্তু রস্যই হয়ে যায়, ঠিক আছে। সেই দীর্ঘইটা রস্যই হয় কীরকম, মনে করো শব্দ হচ্ছে প্রাণী বিষয়ক বিদ্যা, তাহলে নতুন যে শব্দটি তৈরি হবে সেটি হবে কি, প্রাণীবিদ্যা, এই রস্যিকার হয়ে যাবে। আধুনিক বাংলা বানান, যেটা বাংলা একাডেমি 2016 সালে একটি নতুন অভিধান বের করেছে, সেই অভিধানের তার নাম দিয়েছে হচ্ছে আধুনিক বাংলা অভিধান। আধুনিক বাংলা অভিধানে তারা যে কাজটি করেছে সেটি হচ্ছে, এই বানানটা ছিল হচ্ছে ঈদ, এখন ঈদকে রস্যই করে দেওয়া হয়েছে, এটা খেয়াল রাখতে পারো। দ্বিতীয় আরেকটা বিষয় কি, খ্রিস্টাব্দ। আগের যে বাংলা একাডেমির অভিধান ছিল সেখানে তোমরা দেখবে যে খ্রিস্টাব্দকে কখনো রিকার দিয়ে লিখেছে ওরা, কখনো ক্ষয় রফলা রসিকার দিয়ে
আর তারপরে এটার সঙ্গে দন্তস্ব ব্যবহার করেছে বিদেশি শব্দ হিসাবে। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে খ্রিস্টাব্দ এটা আত্মীকৃত শব্দ, অর্থাৎ এটা সংস্কৃতের মধ্য দিয়ে বাংলায় এসছে। ফলে এখানে খ্রিস্টাব্দ বানানে তারা মূর্ধন্য স কিন্তু বহাল রেখেছে। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো, খ্রিস্টাব্দ বানানে মূর্ধন্য স হবে, ঠিক আছে? আগে আমরা এটাকে বিদেশি শব্দ ধরতাম, এখন বলা হচ্ছে যে এটা সংস্কৃতের মধ্যে দিয়ে বাংলায় এসছে। ফলে এখানেও এরকম থাকলে আধুনিক বাংলা বানানে সেটা মূর্ধন্য স হবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যবহারিক। তোমরা জানো যে ব্যবহারিক বানানটা আমরা আগে এরকমভাবে লিখতাম, ঠিক আছে? বাংলা একাডেমির যে ব্যবহারিক বাংলা অভিধান আছে সেখানেও কিন্তু ব্যবহারিক বানানটা এইভাবেই লেখা আছে। কিন্তু 2016 সালে আধুনিক যে বানানটা করেছে সেই বানানে কিন্তু ব্যবহারিকে একটা আকার যোগ করেছে। সেটার কারণ হচ্ছে ইক প্রত্যয় যদি থাকে তাহলে সেটা কিন্তু তোমার ওই বৃদ্ধি পেয়ে আদিস্বরের যে অ সেটা আ হয়ে যায়। ধরো ধর্মযৌগিক, তো ধর্মযৌগিক এটা ধার্মিক হয়ে যাবে, তাহলে ব্যবহারযৌগিক এটাও ব্যবহারিক হবে, আকার হবে, ঠিক আছে? তা আধুনিক বাংলা বানানে এটা এরকম আছে। আচ্ছা, বানানের ক্ষেত্রে ইনি প্রত্যয় যদি যুক্ত হয়, মনে করো কোনো একটা শব্দের শেষে যদি দীর্ঘই থাকে তার সঙ্গে তোমরা যদি ইনি প্রত্যয় যোগ করো তাহলে কিন্তু দীর্ঘইটা রস্যই হয়ে যাবে, এটাও খেয়াল রাখো। যেমন মনে করো আমরা যদি বলি হচ্ছে অধিকারী, ঠিক আছে? এর সঙ্গে যদি ইনি বা নি প্রত্যয় আমরা যোগ করি তাহলে সেখানে কী হয়ে যাবে, এটা কিন্তু রস্যই হয়ে যাবে। এরকম আমরা যদি বলি মায়াবী, তো এর সঙ্গে যদি ইনি প্রত্যয় যোগ করো, ঠিক আছে, তাহলে মায়াবীটা এটা রস্যই হয়ে যাবে মায়াবী নি। তারপরে বানানের তালব্য মূর্ধন্য স বা দ্বন্দ্ব স, অর্থাৎ নত্যসত্ত্ব বিধানের যে ব্যাপারটি আছে সেটি তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন একটা শব্দ পাই যায় ফটোস্টেট, তো ফটোস্টেট যেহেতু বিদেশি শব্দ এটাতে দন্ত স হবে, এটা তো বুঝতেছ। আর কিছুক্ষণ আগে আমি খ্রিস্টাব্দ শব্দটা বলেছি যে খ্রিস্টাব্দ শব্দের ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য সই ব্যবহৃত হবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে বানানে দন্ত সয়ে ত দিব না দন্ত সয়ে থ দিব, এইটা আমরা একটা ঝামেলায় পড়ে যাই। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবে কি, যে সমস্ত শব্দের শেষে স আছে, ঠিক আছে, তার সঙ্গে সাধারণত ত বা কয়ত প্রত্যয় যেটা আছে, কয়ত বা ত প্রত্যয় বলতে পারো এটাকে, ত প্রত্যয়। এই ত প্রত্যয় যুক্ত হলে এটা দন্ত স ত হয়। তাহলে যে সমস্ত শব্দের শেষে দন্ত স আছে এগুলিতে তোমরা অনায়াসে ত ব্যবহার করতে পারো। যেমন মনে করো অভ্যাস, ঠিক আছে, তাহলে অভ্যাস থেকে যে শব্দটা হবে সেটা অভ্যস্ত। এই ক্ষেত্রে আমরা ত ব্যবহার করব। তো থটা আসে যদি হচ্ছে তোমার থ থেকে আসে, যেমন মনে করো গৃহ যোগ স্থ, তাহলে এটা গৃহস্থ, এই জাতীয়গুলোতে স্থ হবে। কিন্তু শব্দের শেষে দন্ত স থাকলে, এই দন্ত স থাকলে এটা কিন্তু তোমার ত প্রত্যয় যোগে গঠিত হয়। আচ্ছা, বানানের পরে সমাস ঘটিত কিছু শব্দ আছে। সমাস ঘটিত যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবে। যেমন অপরাধী কিন্তু নিরপরাধ, দোষী কিন্তু নির্দোষ, এটা কিন্তু নির্দোষী না, রোগী কিন্তু নিরোগ। এবং এখানে খেয়াল করো নিরোগ বানানে কিন্তু দীর্ঘইকার হয়। যে সমস্ত শব্দের শেষে জ প্রত্যয় যুক্ত হয় এগুলোর সঙ্গে আর আমরা তা প্রত্যয় যোগ করব না। যেমন মনে করো দরিদ্র, ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা জ প্রত্যয় যোগ করি তাহলে শব্দটা দাঁড়াচ্ছে দারিদ্র। তাহলে এটার সঙ্গে আবার তা যোগ করে দারিদ্রতা বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দরিদ্র যোগ তা সমান দরিদ্রতা। তাহলে দরিদ্রতা বলতে পারি অথবা দারিদ্র্য বলতে পারি, কিন্তু দারিদ্রতা কোনো অবস্থাতেই বলা যাবে না। এরকম মনে করো সুজন যোগ জ, সৌজন্য, এটাকে সৌজন্যতা বলার কোনো যৌক্তিকতা নেই, ঠিক আছে? তো তোমাকে এরকম বাক্য দিতে পারে যে তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, বাক্যটি ভুল, তোমাকে বলতে হবে যে তার সৌজন্যে মুগ্ধ হয়েছে। এরকম কৃপণ থেকে কার্পণ্য অথবা কৃপণতা, তাহলে তুমি যদি এটাকে কার্পণ্যতা বলো এটা বাক্য ভুল হবে। এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোতে আমরা না জেনে শুধু শুধু প্রত্যয় যোগ করি। যেমন মনে করো একটা শব্দ হচ্ছে অধীন, তাহলে অধীনের সঙ্গে যদি তুমি প্রত্যয় যোগ করে বলো যে অধীনস্থ, ঠিক আছে, তাহলে অধীনস্থ এইটা কিন্তু ভুল, এখানে প্রত্যয় হবে না, এটা অধীন। এরকম মনে করো আবশ্যক, আবশ্যককে যদি তুমি আবশ্যকীয় বলো এটা ভুল হবে, কারণ আবশ্যক নিজেই একটা বিশেষণ, ফলে এটাকে আবার ইয় প্রত্যয় যোগ করে বিশেষণ বলার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা বলি সম্ভ্রান্তশালী। যদি প্রায়োগিক কথা চিন্তা করো
তাহলে ঠিক আছে, কিন্তু যদি শুদ্ধ ও অশুদ্ধর কথা ভাবো তাহলে সম্ভ্রান্তশালী শব্দটা কিন্তু ভুল, শব্দটা হবে সম্ভ্রান্ত। তাহলে তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাহলে এটাকে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কিছু ক্ষেত্রে আমরা কি করি, বাহুল্য দোষ করি। বাহুল্য দোষগুলো কীরকম, যেমন তুমি যদি বলো যে কেবলমাত্র, তাহলে কেবলমাত্র, কেবল মানে মাত্র, তাহলে আলাদা করে তোমার কেবল এবং মাত্র দুইটা বলার প্রয়োজন নেই, তুমি কেবল বললে হচ্ছে, ঠিক আছে। এরকম শুধুমাত্র তুমি বলতে পারবে না, তোমাকে শুধু বা মাত্র, তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে শুধুমাত্র এই কয়টি টাকা দিলে। আমরা যেহেতু এরকম বলে অভ্যস্ত, আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে বাক্যটিতে আসলে কোনো ভুল নেই, কিন্তু আছে। সেটা তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে যে শুধু এবং মাত্র আসলে একই কথা, তাহলে তুমি বলতে পারো যে শুধু এই কয়টি টাকা দিলে। এরপরে আরেকটা শব্দ লক্ষ্য করো, আমরা সুস্বাস্থ্য বলি, সে সুস্বাস্থ্যের অধিকারী। তাহলে সুস্বাস্থ্য শব্দটা যদি বলো, এটাও ভুল, ঠিক আছে। কারণ এই সুস্বাস্থ্য, এই যে শয়ের নিচে যে বহলা আছে, এটা মূলত সু থেকে আসছে, ঠিক আছে। ফলে সুস্বাস্থ্য শব্দটা সঠিক শব্দ হবে না, এটা ভুল শব্দ হবে। সে স্বাস্থ্যের অধিকারী, তাহলে সেই সুস্বাস্থ্যের অধিকারী বলতে পারবে না, ঠিক আছে। তারপরে এরকম আরও বাহুল্য দোষ কী করি, যে কনিষ্ঠ, কনিষ্ঠতম, শ্রেষ্ঠতম। তো শ্রেষ্ঠতম, কনিষ্ঠতম এগুলো বলার কোনো প্রয়োজন নাই, কারণ কনিষ্ঠ এটাই তোমার এখানে এটা অতিশায়িত হয়ে গেছে, এরপরে আবার তরতম এগুলো যোগ করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে বহুবচনজনিত ভুল। এটা বাহুল্য দোষের মধ্যেই পড়ে। বহুবচনজনিত ভুল কীরকম, আমরা বলি যে সভায় সকল আলেমগণ উপস্থিত ছিলেন, তাহলে এটা বাক্য ভুল হবে। সভায় সকল আলেমগণ উপস্থিত ছিলেন ভুল হবে কেন, কারণ একবার সকল বলেছে আবার গণ বলেছে, ঠিক আছে। তাহলে সভায় সকল আলেম উপস্থিত ছিলেন। আমরা বলি যে সকল ছাত্ররা পড়াশোনায় অমনোযোগী, তাহলে সকল ছাত্ররা পড়াশোনায় অমনোযোগী রা ব্যবহার করেছি, আবার সকল ব্যবহার করেছি। হয় আমরা বলতে পারি সকল ছাত্র পড়াশোনায় অমনোযোগী, অথবা ছাত্ররা পড়াশোনায় অমনোযোগী। বাজারে গিয়ে বলি যে ভাই মাছগুলোর দাম কত, ঠিক আছে। কিন্তু আমরা যদি গিয়ে বলি যে ভাই সবগুলো মাছের দাম কত, তখন সব বলেছ আবার গুলো বলেছ, বাক্যটা ভুল হয়ে গেল। তারপরে আমরা কি বলি, অন্যান্য বিষয়গুলো আলোচনা পরে হবে, ভুল। শুদ্ধ কি, অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে, বা অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে। আচ্ছা, অনেক সময় আমরা কি করি, যে শব্দের অর্থ না বুঝে শুধু অজ্ঞতার কারণে আমরা কিছু শব্দের বানান ভুল করি। সেটা কীরকম, মনে করো তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। আচ্ছা, বাক্যটার ভুল কোথায়, বাক্যটার ভুল হচ্ছে সস্ত্রীকে, ঠিক আছে। দুইটা কথা আলাদা করে খেয়াল করো। সস্ত্রীক এর মানে হচ্ছে স্ত্রী সহ, আর সস্ত্রীক এই সমান হচ্ছে নিজ, আর এই সমান হচ্ছে সাথে। তাহলে স্ত্রী তো নিজের স্ত্রী হবে, ঠিক আছে। তাহলে এইটা বলার কোনো যৌক্তিকতা নাই, এখানে সস্ত্রীক মানে স্ত্রীর সাথে বেড়াতে গিয়েছে। এরপরে আমরা কি বলি, এরকম এটার মতোই, বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ। আসলে কী হবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। লক্ষ্য করো, তিনি এ মোকদ্দমায় সাক্ষী দিবেন। এখানে ভুলটা কোথায়, সাক্ষী দিবেন, কারণ তিনি নিজেই সাক্ষী। আসলে তিনি সাক্ষী না, তিনি কি দিবেন, তিনি দিবেন হচ্ছে সাক্ষ্য, ঠিক আছে। তাহলে তিনি যেহেতু সাক্ষী, তিনি সাক্ষী দিবেন না, সাক্ষী এসে কী করবে, সাক্ষ্য দিবে। বাহুল্য দোষের ক্ষেত্রে আবার আমরা আরও কি করি, বলি আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আচ্ছা, আকণ্ঠ মানে কি, কণ্ঠ পর্যন্ত, তা আবার পর্যন্ত বললাম, বাক্য ভুল হয়ে গেল, ঠিক আছে। এরকম অনেক বলি আমরা। আচ্ছা, এরকম বলি বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, ঠিক আছে। আসলে সমূল মানেই হচ্ছে মূল সহ, তাহলে আলাদা করে তোমার বলার প্রয়োজন নেই যে সমূল সহ। তুমি বলতে পারো যে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, অথবা বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। তাহলে এই ধরনের ভুলগুলো করা যাবে না। তারপরে স্বাগত শব্দ একটা আছে, স্বাগতকে আমরা অনেক সময় ওই যে সুস্বাগত বলি, এটাও একটা বাহুল্য দোষ। সুস্বাগত, সুস্বাগত যদি বলো এটা বাহুল্য দোষ, ঠিক আছে। আসলে
ওই স্বাগত মানে সু যোগ আগত, তাহলে তোমার সু যোগ আগত যদি হয় তাহলে বুঝতেই পারছো এখানে সু আছে, দুইটা সুয়ের কোনো প্রয়োজন নেই। আমরা এমনও বলি যে ইনভিটেশন কার্ডের মধ্যে সবচেয়ে বেশি লেখা থাকে শুধু আসছে আগামী এত তারিখ, তাহলে আসছে আগামী এত তারিখ, যেটা আসছে সেটা কি আগামী না? তাহলে আবার আমার আসছে আগামী বলার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আচ্ছা, বাচ্যজনিত কিছু ভুল থাকে, এই ভুলগুলো একটু লক্ষ্য করো। আমরা কথায় কথায় বলে ফেলি কথাটি প্রমাণ হয়েছে, আসলে হবে কথাটি প্রমাণিত হয়েছে। এরকম সেখানে গেলে তুমি অপমান হবে, তাহলে কী হবে? সেখানে গেলে তুমি অপমানিত হবে। তারপরে আমি তোমাকে দেখে আশ্চর্য হলাম, না, আমি তোমাকে দেখে আশ্চর্যান্বিত হলাম। সূর্য উদয় হয়েছে, বাক্য ভুল। কী বলতে হবে আমাকে? সূর্য উদিত হয়েছে। ঠিক আছে? আমরা অনেক সময় এরকম বলি যে অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রু জলে হবে না, তোমাকে বলতে হবে অশ্রুতে বুক ভেসে গেল। গৌরব লোপ হয়েছে, না, গৌরব লুপ্ত হয়েছে। অথবা তুমি বলতে পারো যে গৌরব লোপ পেয়েছে। বিশেষণের ক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে সংস্কৃত শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ হয়, কিন্তু আমরা অনেক সময় সেটা ব্যবহার করি না, এটা একটা ভুল। যেমন মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে, বাক্য ভুল। কী হবে? মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কোথাও বানান ভুল আছে কি না, তারপর বিশেষণজনিত কোনো ভুল করলাম কি না, পাশাপাশি এই বাক্যের মধ্যে কোনো বাহুল্য দোষ আছে কি না, তারপর প্রত্যয়জনিত যে ভুলগুলো থাকে, একাধিক প্রত্যয় ব্যবহার করলাম কি না, এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে এখানে বাক্যের যে শব্দগুলো ব্যবহার করলাম সেই শব্দগুলোর সঙ্গে ভাবের এবং অর্থের মিল আছে কিনা, যেটাকে আমরা বলি যোগ্যতা। বাক্যের যোগ্যতা ঠিক আছে কিনা। যদি যোগ্যতা গুণটি ঠিক না থাকে তাহলে কিন্তু বাক্য ভুল হবে। যেমন তুমি যদি বলো যে রবীন্দ্রনাথের ভয়ঙ্কর প্রতিভা ছিল, তো রবীন্দ্রনাথের ভয়ঙ্কর প্রতিভা ছিল, প্রতিভার সঙ্গে ভয়ঙ্কর বিশেষণটা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে এটা যোগ্যতার ভুল। এখানে আসলে হওয়া দরকার যে রবীন্দ্রনাথের অসাধারণ প্রতিভা ছিল। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই বাক্যের যে অপপ্রয়োগগুলো, এগুলো তোমাদেরকে প্রচুর পরিমাণে চর্চা করতে হবে, কারণ আমরা অনেক বহুল প্রচলিত ভুল বাক্য আমরা ব্যবহার করি, যে কারণে দেখা যাচ্ছে যে বাক্যটি ভুল কিন্তু আমাদের কাছে শুদ্ধ মনে হয়ে যাচ্ছে। এগুলো একটু খেয়াল রাখবে। আর আজকের টপিক সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে ফোনে অথবা আমার ফেসবুকে তোমরা আমার কাছ থেকে জেনে নিতে পারো। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর সেখানেও তোমরা এই কমেন্ট বক্সে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।